বন্ধুরা, আজ বলবো নবাব সিরাজদৌল্লার বেগম লুৎফুন্নেসার জীবন কিভাবে মহতী রূপে শেষ করেছিলেন। তো আসুন ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। কোনো ব্যক্তির ইতিহাস খ্যাত হয়ে ওঠার ক্ষেত্রে পাশে থাকে প্রেরণা ও উদ্বুদ্ধকরণের প্রয়োজন হয়। ইতিহাস বিখ্যাত ব্যক্তিত্বদের জীবনী পর্যালোচনা করলে এমনটাই স্পষ্ট হয়ে থাকে। ইতিহাসের মহানায়ক শহীদ সিরাজউদ্দৌলার ক্ষেত্রেও তার ব্যত্যয় ঘটেনি। অতি অল্প সময়ে শাসনামলে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে অনেক বাধা প্রতিবন্ধকতার মোকাবিলা করতে হয়েছে। তিনি ছিলেন 4টি যুদ্ধের সফল অধিনায়ক। মাত্র একটি যুদ্ধ নামের প্রহসনের তিনি হেরে গিয়ে নির্মম পরিণতির শিকার হন এবং তাকে শাহাদাতকে আলিঙ্গন করতে হয়েছে। পলাশির পরাজয়ে দেশের নিয়ন্ত্রণভার চলে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। মির্জাপুর ও তার উত্তরসূরিরা পুতুল নবাবে পরিণত হন। নবাব আলীবর্দী খানের বৈমাত্রের বোন শাহ খানমেয় গর্ভজাত এবং মির্জাপুরের ঔরবজাত সন্তান মীর সাদেক আলী খান মিরনকে ইংরেজরা গভীর অরণ্যে হত্যা করে বজ্রপাতে মৃত্যু হয়েছে বলে অপপ্রচার চালায়। ফলে সুবে বাংলায় শুরু হয় বাউজি বংশের শাসন। মির্জাপুরের ঔরসাজাত এবং বাউজি মুন্নি বাউর গর্ভজাত নজমউদ্দৌলাকে কোম্পানি বাংলার নবাব বানায়। বাউজি বংশের দ্বিতীয় নবাব হন মুন্নি বাউর অপর সন্তান সাইবুদ্দৌলা। বাউও ভাগ্যবতী রমণী ছিলেন। সবে বাংলার পরিবর্তে নবাব হন বাউর গর্ভজাত সন্তান মোবারক উদ্দৌলা। পরবর্তীতে তারই পুত্র ও পৌত্রগণ ধারাবাহিকে বাংলার পুতুল নবাব হন। সিরাজউদ্দৌলার পতন ও শাসনাদাত এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির দয়া দাক্ষিণ ও করুণায় বিশ্বাসঘাতক মীর জাফরের সিংহাসন আরোহণের মধ্য দিয়ে স্বাধীন নবাবী শাসনের অবসান ঘটে। নবাবী নিয়ন্ত্রণ নিয়ে নেয় বিদেশি শাসক চক্র। তাই স্যার যদুনাথ সরকার যথার্থই বলেন, 1000 মুসলিম রুল ইন বাংলা, দ্য ফরেন মাস্টার অব দ্য শর্ট হ্যাড বিকাম ইটস কিং মেকার। আগেই উল্লেখ করেছি যে অতি অল্প সময় শাসনামলে নবাব সিরাজউদ্দৌলাকে নানা প্রতিকূলতার মোকাবিলা করতে হয়েছে, আর তাকে পাশে থেকে সার্বিক সহযোগিতা উৎসাহ উদ্দীপনা দিয়ে সফল ও সার্থক করে তুলেছিলেন বাংলার সকল মানুষের কাছে বেগম আম্মা খ্যাত লুৎফুন্নেসা বেগম। তিনি সুখে দুঃখে সবসময় নবাবের সময়ে সঙ্গিনী ছিলেন। পলাশির পরাজয়ের পর নিকটজনরা যখন নবাবের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, এই সংকটময় সন্ধিক্ষণেও এই বিদ্বেষী ও মহিষী রমণী নবাবকে ত্যাগ করেননি, বরং হিরাজিল প্রসাদ ত্যাগ করে রাতের অন্ধকারে নবাবের অনুগামী হয়েছিলেন, যা ইতিহাসে তাকে অম্লান, অমর ও মৃত্যুঞ্জয়ী করে রেখেছে। বেগম লুৎফুন্নেসা ছিলেন অন্যান্য বিশিষ্ট ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারিণী। সিরাজের স্বপ্নের বাগিচা হিরাজিলের নামকরণ করেছিলেন তারই প্রিয়তমা স্ত্রী লুৎফুন্নেসা। সিরাজউদ্দৌলার অনেক দিনের স্বাদ ছিল দৃষ্টিনন্দন একটি মহল দাঁড় করাবেন বাংলায়, আর সেই স্বপ্ন রং আঁকা প্রাসাদটির নাম রেখেছিলেন স্ত্রী লুৎফার নামে। লুৎফুন্নেসার বাধাতে সেটি সম্ভব হয়নি। লুৎফুন্নেসা বলেছিলেন, আমি ঝিল হতে চাই না, আমি নির্জলা লুৎফা থাকতে চাই। আমি চাই না তুমি আর আমি লুৎফা ঝিলের মাঝে বেঁচে থাকি। তার চেয়ে তুমি এমন একজন নবাব হও যাতে তোমাকেও কোনোদিনও ভুল না বুঝে। তুমি যদি সেভাবে অমর হও তাহলে আমি তো তোমার সঙ্গেই বেঁচে থাকবো প্রতি যুগে। আমি যে তোমার প্রাণের আধখানা। আসলে নবাব সিরাজের চরিত্রের উপর লুৎফা বেগমের বিরাট প্রভাব পড়েছিল। সিংহাসনে আরোহণের পরেই সিরাজউদ্দৌলা যে সময় সমস্যার সম্মুখীন হন, তার মোকাবিলার জন্য দৃঢ় এবং শক্তিশালী পদক্ষেপ নেবার পিছনে তার চারিত্রিক বৈশিষ্ট্যের পরিচয় পাওয়া যায়। লুৎফুন্নেসা খোশবাকি সিরাজের কবরের কাছে একখানি কুঁড়ে ঘর তৈরি করে বাকি জীবনটা সেখানেই কাটিয়ে দেন। কত বড় বিদুষী ও মহর্ষী নারী! জীবনের সব লোভ ও আয়েস পরিত্যাগ করে তিনি জীবনের বেশিরভাগ সময়টি প্রাণাধিক প্রিয় স্বামী সিরাজউদ্দৌলার ধ্যানে কাটিয়ে দেন। তিনি মাসিক যে মাসোয়ারা পেতেন তা দিয়ে প্রতিদিন কাঙালি ভোজনের ব্যবস্থা করতেন। বেগম লুৎফুন্নেসার একনিষ্ঠ প্রেম, ভালোবাসা ও ত্যাগ বাংলাদেশের ইতিহাসে সর্বকালে সম্মঞ্জুল হয়ে থাকবে। তিনি নবাব ও তার পরিবারের করুণ পরিণতিরও
পদক্ষদর্শী। ঘাতকরা নবাবের নির্মম নিষ্ঠুরভাবে শহীদ করেই ক্ষান্ত হননি, বরং তার মৃতদেহের উপর চালানো হয় পৈশাচিক নির্মমতা। নবাবের লাশকে খণ্ড বিখণ্ড করে ফেলা এবং গোটা মুর্শিদাবাদ শহর ঘুরে ফেলানো হয় ময়লার স্তূপে। সে সময় নবাব বেগমের আহাজারি আর্তনাদ করা ছাড়া আর কিছুই ছিল না। ফলে এই মহিষী রমণীর মনে প্রতিশোধ পৃথা জাগ্রত হওয়া খুব স্বাভাবিক ছিল, হয়েছিল তাই। টপোগ্রাফি অফ ঢাকা গ্রন্থের গ্রন্থাকার জেমস ট্রেলর উল্লেখ করেছিলেন, স্বামী ও অন্যান্য আত্মীয় স্বজনের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য লুৎফুন্নিসা বেগম প্রথম দিকে গোপনে শক্তি সঞ্চয়ে ব্রতী হয়েছিলেন। তিনি আবাদশাহী খান নামে শক্তিমান রাজপুরুষের মাধ্যমে মির্জাফরকে মনসব থেকে সরিয়ে বাংলার স্বাধীনতা রক্ষা ও জনসাধারণের দুর্দশা মোচনের চেষ্টা করেছিলেন। কিন্তু মির্জাফর গুপ্তচর মারফত ওই সংবাদ জানতে পারলে লুৎফুন্নিসা বেগমের সকল সুনিপুণ প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়। একজন বিপর্যস্ত রমণীর পক্ষে এমন সাহসী উদ্যোগ ইতিহাসে তাকে বীরাঙ্গনা হিসাবে স্বীকৃতি দেয়। 1734 সালে 19 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন ইতিহাস বিখ্যাত এই মহিষী রমণী। লুৎফুন্নিসা যৌবনের শুরু থেকে সিরাজের মৃত্যু পর্যন্ত তার সুখ দুঃখে ছায়ার ন্যায় তার পাশে ছিলেন। এমনকি সিরাজের মৃত্যুর পরেও যে দীর্ঘদিন তিনি বেঁচে ছিলেন, এই সময়ে তিনি তার প্রিয়তম সিরাজের কবরের পরিচর্যা করে কাটিয়েছেন। জন্মের অল্প কয়েক বছরের মধ্যেই তিনি ধীর স্থির ও মৃদু স্বভাব সম্পন্না ও সুন্দরী হিসাবে সকলের প্রিয় পাত্রী হয়ে ওঠেন। তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে সিরাজ তাকে ভালোবেসে ফেলেন। লুৎফুন্নিসার প্রণয়ে মিশ্রিত সম্ভাষণ, স্নেহপূর্ণ তিরস্কার ও ভালোবাসার গভীরতা ও আন্তরিকতা দেখে পারিবারিক সম্মতি নিয়ে সিরাজ তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে বিন্দুমাত্র কাপণ্য করেননি। উল্লেখ্য, 1159 হিজরিতে ইংরাজি 1745 সিরাজউদ্দৌলা ও ইরাকমইদুল্লার একই দিনে পৃথক সময়ে বিয়ে হয়। কিন্তু ইকরামউদ্দৌলার বিয়ের আগে সম্পন্ন হয় সিয়ারুল মুতাখরিনের 19 পৃষ্ঠায় উল্লেখ আছে যে আতাউল্লাহ খানের প্রথম কন্যার সাথে সিরাজউদ্দৌলার বিয়ে স্থির করা হয়েছিল। কিন্তু উক্ত কন্যার অকাল মৃত্যু হলে তখন ইরাজ খানের কন্যার সাথে সিরাজের বিয়ের কথা পাকাপোক্ত হয় এবং আতাউল্লাহ খানের দ্বিতীয় কন্যার সাথে ইকরামউদ্দৌলার বিয়ে ঠিক হয়। কিন্তু আতাউল্লাহ খানের স্ত্রীর পীড়াপিড়িতে তার কন্যার বিয়ে প্রথমেই সম্পূর্ণ করতে হয়। তাই সিরাজের ভাই ইকরামউদ্দৌলার বিয়ে আপন ফুপু ফয়জুন্নিসা ওরফে রাবেয়া বেগম ও আতাউল্লাহ খানের ছোট কন্যার সাথে এবং সিরাজের বিয়ে হয় সম্ভ্রান্ত বংশীয় ইরাজ খানের কন্যা লুৎফুন্নিসার সাথে। লুৎফুন্নিসা সর্বদা সরফুন্নিসা বেগম, আমিনা বেগম ও স্বামীর একান্ত অনুগতা ছিলেন। শাশুড়ি, স্বামী, পরিবার পরিজন লুৎফুন্নিসাকে বিশেষ স্নেহ ও সম্মানের দৃষ্টিতে দেখতেন। তিনি সহৃদয়তা ও দয়ার উজ্জ্বল প্রতীক হিসাবে ইতিহাস পাঠকের নিটক চির স্মরণীয় হয়ে থাকবেন। এ প্রসঙ্গে একটি ঘটনার উল্লেখ করা যেতে পারে। ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিল্লির বাদশাহের প্রদত্ত সনদের শর্তাবলী লঙ্ঘন করে উদ্ধৃত ব্যবহার করলে নবাব ইংরেজদের কাশিম বাজারস্থ কুঠি অধিকার করে নেন। কাশিম বাজারের ইংরেজ প্রতিনিধি ওয়াটস সপরিবারে নবাবের হাতে বন্দী হয়। ওয়াটস পত্নীর অবস্থা বেগতিক দেখে বেগম লুৎফুন্নিসা শরণাপন্ন হন। বেগমের অনুরোধক্রমে সিরাজ জননী আমিনা বেগম ওয়াটসের স্ত্রী ও পুত্রকন্যাদের হিরাজিল প্রাসাদে মাসাধিকাল বিশেষ যত্ন সহকারে রক্ষা করেন। ওয়াটস পত্নীর করুণ ক্রনন্দনে লুৎফুন্নিসার কোমল হৃদয় এমনই বিচলিত হয়ে ওঠে যে স্বামীর অসন্তুষ্টির কথা স্মরণ করে ওয়াটস পরিবারকে সিরাজের অজ্ঞাতসারে চন্দননগরের ফরাসিদের নিকট পাঠিয়ে দেন। কোমল হৃদয়া লুৎফুন্নিসার অনুরোধে নবাব শেষ পর্যন্ত ওয়াটসকেও মুক্তি দিয়ে দেন। অথচ এই নিমকহারাম ওয়াটসই পরবর্তীকালে দেশীয় ষড়যন্ত্রকারী ও ইংরেজদের মধ্যে গোপন যোগাযোগ রক্ষা করত। শত্রুপক্ষ থেকে বাংলা মনসাদ পুনরুদ্ধার করার জন্য মুর্শিদাবাদ ছেড়ে আজিমাবাদ যাবার সময় নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ছিলেন চিরসাথী প্রিয়তমা বেগম লুৎফুন্নিসা ও শিশুকন্যা উম্মে জোহরা। পথিমধ্যে তিনি মীর জাফরের লোকজনদের হাতে আটক হন। নবাবকে হাতকড়া পরিয়ে সড়ক পথে মুর্শিদাবাদে নিয়ে যান।
রাস্তার দুধারে দাঁড়িয়ে উৎসুক জনতা নবাবের এই করুণ পরিণতি প্রত্যক্ষ করছিলেন। পেছনে ছিলেন অসহায় লুৎফুন্নিসা ও শিশুকন্যা উম্মে জোহরা। তাকে স্ত্রী কন্যা থেকে আলাদা করে মির্জাফর জাফরগঞ্জ প্রাসাদে এনে একটি নির্জন কক্ষে রাখে। 2রা জুলাই গভীর রাতে আঘাতের পর আঘাত এনে ষড়যন্ত্রকারীরা হত্যা করে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে। মিরন সিরাজের আপনজনকে অনেককেই হত্যা করেও চুপ থাকলেন না তিনি। নিহত নবাবের বিধবা বেগম ধর্মপরায়ণতা লুৎফুন্নিসাকে বিয়ে করতে প্রস্তাব দিলেন। একথা শুনে লুৎফুন্নিসা সদমে বলেছিলেন, যে নারী চিরকাল হাতির পিঠে চড়ে অভ্যস্ত সে কখনো গাধার পিঠে চড়তে চাইবে। নবাব আলীবর্দী খানের পরিবারের সকল মহিলা সহ লুৎফুন্নিসাকে মিরন ঢাকায় পাঠিয়ে দিলেন। ঢাকার নায়েব নাজিম জসরত খান তাদের বুড়িগঙ্গার ওপারে জিঞ্জিয়া প্রাসাদে বন্দি করে রাখেন। এই সম্মানিত বেগমগণের মধ্যে ছিলেন আলীবর্দী খানের বেগম শরফুন্নিসা, সিরাজ মাতা আমিনা বেগম, কন্যা উম্মে জোহরা সহ অন্যান্য পুরো নারীগণ। বন্দি অবস্থায় সম্মানিত সিরাজ পরিবারের উপরোক্ত নারীদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। কোনো কোনো দিন খাওয়া ও জলপান করা থেকে বঞ্চিত করা হতো। শরীরের কিছু অংশে ছুঁয়ে ফেলা হতো গরম জল। সকলকে রাখা হতো ভয়ে ভয়ে ভীতি আতঙ্কের মধ্যে। এরই মধ্যে দুঃখ কষ্টের মধ্যে ইবাদত বন্দেগি করে তাদের এই সুদীর্ঘ সময় কাটাতে থাকলো এই জিঞ্জিয়া প্রাসাদেই। বিনা দোষে বন্দিনীর মতো জীবনযাপন করে। 1766 সালে অনেক আবেদন নিবেদনের পর ইংরেজ কর্তৃপক্ষ লুৎফা সহ পর্যায়ক্রমে একই পরিবার সকলকে মুর্শিদাবাদে নিয়ে যান এবং খোশবাগে বসবাসের ব্যবস্থা করেন। সিরাজ বেগম ও দুই তার ব্যয় নির্বাহের জন্য নির্দিষ্ট একটি মাসিক ভাতাও বরাদ্দ করা হয়। সব ঐতিহাসিক নবাব সিরাজের প্রিয়তমা স্ত্রী লুৎফুন্নিসাকে মর্যাদার আসন দিয়ে এসেছেন এবং বাংলার জনগণ তাকে সবসময় সম্মান দেখিয়ে আসছে। সিরাজের মৃত্যুর পর ঢাকার জিঞ্জিরা প্রাসাদে বন্দি জীবন শেষে ইংরেজরা লুৎফাকে মুর্শিদাবাদে আনয়ন করে নবাব আলীবর্দী ও সিরাজের সমাধি খোরপোশের তত্ত্বাবধানের দায়িত্ব দেন। লুৎফুন্নিসা বেগম আজীবন কন্যাসহ খোশবাগে অবস্থান করে রোজ সন্ধ্যায় আলীবর্দী খান ও সিরাজ মাজারে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে কোরআন পাঠ করতেন। সিরাজ শহীদ হওয়ার পর লুৎফুন্নিসা বেগম আরও 30 বছর জীবিত ছিলেন এবং প্রতিদিনই স্বামীর কবরে গিয়ে কান্নাকাটি করতেন। স্বামীর কবরে মাথা রেখে অশ্রু বিসর্জন করতে করতেই একদিন মৃত্যুর কোলে ঢলে পড়েন। মূলত লুৎফুন্নিসা বেগম নানাবিধ প্রতিকূলতা অতিক্রম করেই জীবনযাপন করেছে। এই আত্মসম্মান ও সম্ভ্রম রক্ষার প্রতিনিয়ত বৈরী পরিস্থিতির সাথে মোকাবিলা করতে হয়েছে। একবার লম্পট মিরন বেগম মহলের ঐশ্বর্যের লোভ দেখিয়ে লুৎফুন্নিসাকে পরিণয়ের প্রস্তাব পাঠায়। লুৎফুন্নিসা এই প্রস্তাবের উত্তর অতি ঘৃণাভাবে প্রত্যাখ্যানে শুধু করেননি, তাকে গাধা অপেক্ষা নিকৃষ্ট প্রাণীর সঙ্গে তুলনা করেছিলেন। এই মিরনের পশু বিবৃতি এমনই বৃদ্ধি পেয়েছিল যে বেগম লুৎফুন্নিসার সম্র মহানির চেষ্টা কিন্তু ওয়াটসের বাধার কারণে তা সম্ভব হয়নি। উল্লেখ্য যে সিরাজের নবাবী আমলে বেগম লুৎফুন্নিসা ওয়াটস সহ পরিবার পরিজনকে প্রাণ ভিক্ষা দিয়েছিলেন, তাই ওয়াটস লুৎফুন্নিসা বেগমের শ্লীলতাহানির চেষ্টাকে ব্যর্থ করে দেয়। মির্জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির নবাব ও তার নিকট আত্মীয়দের হত্যা করেই ক্ষান্ত হননি, বরং নবাব পরিবারের মহিলাদের সাথে অমানবিক আচরণ করেছে। নবাব সিরাজউদ্দৌলার সহধর্মিণী বেগম লুৎফুন্নিসা তার পরিবারবর্গের ব্যক্তিগত ধনসম্পদ টাকা পয়সা ফেরত দেওয়া হয়নি। বেগম লুৎফুন্নিসা তার নিজের এবং একমাত্র কন্যা সন্তান জোহরার ভরণ পোষণের জন্য নিজ ধনসম্পদ ফেরত চাইলে তাকে দেওয়া হয়নি। খোশবাগের শাহী কবরস্থানে মোতাওয়ালি হিসাবে তিনি 305 টাকা ভাতায় কবর পরিচর্যার দায়িত্বভার গ্রহণ করেন। অষ্টাদশ শতাব্দীতে বঙ্গীয় এক মুসলিম নারী যে উন্নত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের পরিচয় দিয়েছে তা প্রশংসনীয়। বেগম লুৎফুন্নিসা বেতন ও বৃত্তি বাবদ যে অর্থ পেতেন তারা অতি সামান্য ভরণ পোষণের জন্য রেখে প্রতিদিন দিনদুঃখী নরনারী ও অভাবগ্রস্ত আলেম উলামাদের মধ্যে বিলিয়ে দিতেন। লুৎফুন্নিসা সকাল ও সন্ধ্যায় স্বামীর কবরের পাশে বসে বোরখাবৃত হয়ে পবিত্র কোরআন
তেলাওয়াত করতেন। প্রায় সারা বছরই রোজা রাখতেন তিনি। তার চারিত্রিক বৈশিষ্ট্য ব্যবহার ছিল অতীব মধুর। হিন্দু ও মুসলিম নরনারীগণ তাকে সমানভাবে শ্রদ্ধা জানাতো এবং তারা তাকে বেগম আম্মা বলে সম্বোধন করত। জনসাধারণ বিভিন্ন ধর্মীয় উৎসবে খোশবাগে বেগম আম্মার সাক্ষাতের জন্য অপেক্ষা করত। দূর দূরান্ত থেকে বহু হতাশা রোগী খোশবাগে হাজির হতো বেগম আম্মার দোয়ার জন্য, যা সাধারণ মানুষ তার প্রতি অগাধ শ্রদ্ধাবোধের পরিচয় বহন করে। বেগম লুৎফুন্নিসার জীবনের শেষ দিকে কারোর সঙ্গে বিশেষ কোনো প্রকার আলাপ করতেন না। সর্বদা তার দু চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে থাকত। ইন্তিকালের পূর্বে বেগম আম্মা তার স্বামী হত্যাকারী ও বিশ্বাসঘাতকদের অতি লাঞ্ছনাকর ও হৃদয় বিদারক মৃত্যু দেখে গিয়েছেন। মিরনের অত্যাচারে সরফুন্নিসা বেগম, আমিনা বেগম, বেগম লুৎফুন্নিসার অতি দুর্ভোগের সঙ্গে জীবনযাপন করে দীনাবদ্ধতায় মৃত্যুবরণ করতে বাধ্য হন। প্রকৃতির নির্মম প্রতিশোধে 3 বছর পূর্বে মিরন সিরাজকে যে বয়সে যে তারিখে হত্যা করেছিল, মিরনও সেই তারিখেই ইংরেজ প্রভু কর্তৃক নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। ষড়যন্ত্রকারীরা নবাবের পুত পবিত্র চরিত্রে কালিমা লেপন করলেও লুৎফুন্নিসার বিরুদ্ধে তা করতে পারেনি। তারা নবাবের সাথে আলেয়া নামিয়া এক কথিত বাউজির অনৈতিক সম্পর্ক কল্পকাহিনী প্রচার করেছিলেন, কিন্তু নিরপেক্ষ পর্যালোচনায় আলেয়া চরিত্র নাটকের চরিত্র, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। মূলত ঐতিহাসিকদের প্রায় সকলেই নবাব জায়ার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন, কিন্তু ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র তার পিছে ছাড়েনি এবং এখনও সে ষড়যন্ত্র অব্যাহত আছে। তারা নবাব বেগমের হিন্দু গৃহপরিচারিকা হিসাবে অপপ্রচার চালিয়ে আসছে, যার সাথে ঐতিহাসিক কোনো সত্যতা নেই। ষড়যন্ত্রকারীরা তার বিরুদ্ধে এমন অপপ্রবাদ দিলেও তার বংশ পরিচয় উল্লেখ করতে পারেননি। তাই একথা নিশ্চিত যে তিনি কখনোই হিন্দু বা গৃহপরিচারিকা ছিলেন না, বরং তিনি সম্ভ্রান্ত বংশে ইরাজ খানের কন্যা এবং ইরান খানের বোন ছিলেন। নবাব সিরাজের শাহাদাতের পর দীর্ঘদিন জীবিত ছিলেন বেগম আম্মা। খ্যাত এই মহিষী নারী নবাবের শাহাদাতের পর তিনি লম্পট মির্জাফর ও মিরনের হারেমে যেতে অঙ্গীকার করলে তাকে তার কন্যা সহ নবাব পরিবারের সম্মানীনা মহিলাদের ঢাকার জিঞ্জিয়া প্রাসাদে নির্বাসনে পাঠানো হয়। সেখানে দীর্ঘ 8 বছর তাদের অনেক দুঃখ ও দুর্দশার মধ্যে দিন কেটেছে। তিনি খোশবাগের শাহী কবরখানায় অভ্যন্তরে একটি ঝুপড়ি ঘর তুলে স্বামীর কবরের পরিচর্যা, ইবাদত বান্দেগি, সিয়াম পালন, তাসবিহ তাহলিন ও পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সময় অতিবাহিত করতেন। অবসরে খোশবাগের শাহী বাগানে গোলাপের পাপড়িগুলোর সাথে নিবিড় সখ্যতা গড়ে তুলে প্রিয়তমকে অনুভব করতেন। রোমন্থন করতেন হিরাঝিল প্রাসাদের হারিয়ে যাওয়া সূক্ষ্ম স্মৃতিগুলো। আর সিরাজের সাথে তার আনন্দঘন স্মৃতি, প্রেম, প্রণয়, ভালোবাসা, রাগ, অনুরাগের কথা স্মরণে তার গণ্ড বেয়ে ফোটায় ফোটায় অশ্রুধারা গড়িয়ে পড়ত। কে জানতো 1786 সালে 10ই নভেম্বর হবে তার জীবনের শেষ দিন। তার শেষ ইচ্ছা অনুযায়ী শায়িত হয়েছিল স্বামীর পদপাশে। আজও দেশি বিদেশি দর্শকরা প্রদীপ্রাণা লুৎফুন্নিসা বেগমের কবরের পাশে দাঁড়িয়ে অশ্রুদ্ধ কণ্ঠে পরম করুণাময়ের কাছে তার আত্মার মাগফিরাত কামনা করেন। তাই তো বেগম আম্মা সকল নারীর অনুকরণীয় ও অনুসরণীয় আদর্শ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইতিহাস সম্পর্কে আরও অনেক কিছু জানবেন।